প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। অস্ট্রেলিয়ার মাটিতে 2 টেস্টের সিরিজ খেলতে শুক্রবার রাতে প্রথম দফায় ঢাকা ছেড়েছেন টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাফের প্রস্তুতিতে থমাস ডুলির বিশেষ কৌশল। এখনই শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চান না হামজাদের গুরু, বলছেন আত্মবিশ্বাস বাড়াবে জয়। প্রবল বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা। পিছু হাঁটলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অস্ট্রেলিয়ার মাটিতে 2 টেস্টের সিরিজ খেলতে শুক্রবার রাতে প্রথম দফায় ঢাকা ছেড়েছেন টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। দ্বিতীয় দফায় 2 আগস্ট দেশ ছাড়বেন বাকি ক্রিকেটাররা। বিস্তারিত কে এম সনির প্রতিবেদনে। যারা বলেন বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা কমে গেছে, তাদের জন্য এই একটি দৃশ্যই হয়তো যথেষ্ট। তানজিদ তামিমের সঙ্গে একটি সেলফির জন্য ভক্তদের সে কি হুড়োহুড়ি। খানিকটা সময় নিয়ে ভক্তদের সেই আবদারও পূরণ করেন ড্যাশিং এই ওপেনার। বিমানবন্দরে প্রবেশের আগে হাসি মুখে হাত নেড়ে সমর্থকদের বিদায় জানান তিনি। তবে শুধু তানজিদ নয়, একই চিত্র দেখা গেছে মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ সহ দলের অন্য ক্রিকেটারদের ঘিরেও। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ভক্তদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন টাইগাররা। অবশ্য ভিড় এড়িয়ে ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন দলের সঙ্গে দেশ ছাড়েন প্রধান কোচ ফিল সিমন্স এবং স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ। এদিকে পেসার তাসকিন আহমেদ চিকিৎসার জন্য কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। সেখান থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আর আগামী 2 আগস্ট দ্বিতীয় ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন দলের বাকি ক্রিকেটাররা। দীর্ঘ 23 বছর পর অজিদের ডেরায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শান্ত আগেই জানিয়েছিলেন এই টেস্টে তারা ভালো কিছু করবে, ভালো কিছু নিয়েই দেশে ফিরবে। এখন দেখার বিষয় তারা মাঠের খেলায় কতটা নিজেদের মেলে ধরতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কে এম সনি, স্টার প্লে। বাংলাদেশ দলের দ্বিতীয় বহর 2 তারিখে যাবে। সেই আপডেটটা আরেকটু জানতে চাইবো। মিরপুরে আছেন সহকর্মী কে এম সনি, তার কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। কে এম সনি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মিরপুরে আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে মুস্তাফিজ, শরীফুলরা অনুশীলন করছেন। তাদের অনুশীলন আসলে কেমন দেখছেন এবং দ্বিতীয় বহরে আসলে কারা কারা যাচ্ছেন অস্ট্রেলিয়ায়, একটু বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ মামুন। এই মুহূর্তে আছি মিরপুরে। এখানে কিন্তু মুস্তাফিজ বলেন, শরীফুল, তারা কিন্তু অনুশীলন করেছে। যদিও তারা অস্ট্রেলিয়া সিরিজে নেই, তারপরেও তারা নিজেদের ফিরে পাওয়ার যে একটা চেষ্টা, সেটা কিন্তু করে যাচ্ছেন। এছাড়াও আমি মাঠে দেখেছি লিটন কুমার দাসকে, তিনি কিন্তু এখন ব্যাট করছেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যে এসেছেন মাঠে, আমি দেখানোর চেষ্টা করব তাকেও। এই সিরিজ নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় গতকাল কিন্তু রাত 11:55 ফ্লাইটে প্রথম বহরে বাংলাদেশ টিমের অর্ধেকের মতো প্লেয়ার চলে গেছেন। তাছাড়াও কোচিং স্টাফের যারা সদস্য আছেন তারাও গেছেন। আর 2 তারিখ কিন্তু দ্বিতীয় ফ্লাইট, সেই ফ্লাইটে লিটন কুমার দাস, হাসান মাহমুদুরা কিন্তু দেশ ছাড়বেন। লিটন কুমার দাস তিনি ইনজুরিতে থাকলেও তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। এবং আরও একটা বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হলো ভারত সিরিজ। এই সিরিজ নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। এই সিরিজ হতে পারে খুব শীঘ্রই, সে কারণে কিন্তু প্লেয়াররা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন এবং প্রস্তুত থাকছেন। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, মাঠের মধ্যে কিন্তু প্লেয়াররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি সাইফ হাসান, তিনি ব্যাট করছেন। আরেক পাশে লিটন কুমার দাস বোলার নিয়ে থ্রোয়ারকে দিয়ে বল করিয়ে নিচ্ছেন এবং নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। তিনি আগামীকালই কিন্তু উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
আর অস্ট্রেলিয়াতে সেখানে কিন্তু ইতিমধ্যে চলে গেছেন তাসকিন আহমেদ। তিনি সেখানে ডক্টর দেখানোর পর প্রথম টেস্টে খেলার কথা আছে তার। এছাড়া দলের বাকি যারা আছেন তারা কিন্তু আগামীকাল রওনা দেবেন, অর্থাৎ 2 তারিখ তারা দেশ ছাড়বেন। এই ছিল এখন পর্যন্ত মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। সনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মিরপুর থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। আমরা অনুশীলন দেখছিলাম ক্রিকেটারদের, এবং দ্বিতীয় বহরে কারা কারা যাবেন সেই আপডেটগুলো আপনার মাধ্যমে জানতে পারছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের সংবাদে চলে যেতে চাই। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে এখনই হারতে নারাজ বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ থমাস ডুলি। তিনি চান ঘরের মাঠে সহজ প্রতিপক্ষের সাথে খেলে আত্মবিশ্বাসটা বাড়াতে। সে আত্মবিশ্বাসটা পরবর্তী সাফে বেশ ভালোভাবে বাংলাদেশের ফুটবলারদের জয়ের যে তাড়না সেটাতে কাজে দিবে বলে বিশ্বাস থমাস ডুলির। সেপ্টেম্বর অক্টোবরের উইন্ডোতে ভারত খেলতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ভাবতে অবাকই লাগছে, ভারতের মতো একটা দেশ খেলার সুযোগ পাচ্ছে ভিনিসিয়াস রাফিনিয়াদের বিপক্ষে। তার থেকেও বড় কথা, ভারত ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার সাহস দেখিয়েছে। ঠিক একই সময়ে বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ের 105 নম্বরের দল কিরগিজস্তানের বিপক্ষে। তবে বাফুফে তাদেরকে না করে দিয়েছে, কারণ বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি সাফের আগে কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাচ্ছে না। তার থেকে বড় কথা, তিনি কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেলে ম্যাচ হেরে যেতে চাচ্ছেন না। কিরগিজস্তান আমাদের একটি টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সেটা খুব কঠিন। তারা 90 বা 100 র্যাঙ্কিংয়ের আশেপাশের দলগুলোর সঙ্গে খেলছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাফের প্রস্তুতি এই মুহূর্তে খুব শক্তিশালী দলের সঙ্গে খেলে হেরে যাওয়াটা ভালো হবে না। যদিও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেললে নিজেদের ভুলগুলো বের করা যায় এবং সেগুলো নিয়ে কাজ করা যায়, তবে এই মুহূর্তে আমাদের কনফিডেন্স দরকার। যেহেতু ঘরের মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপ, তাই ডুলির চাওয়া নিজ মাঠেই সেপ্টেম্বরের উইন্ডোতে খেলুক বাংলাদেশ, যাতে করে নেওয়া যায় সাফের সর্বোচ্চ প্রস্তুতি। আমরা মোমেন্টামটা কাজে লাগাতে চাই। প্রথমবার ইউরোপের মাঠে গিয়ে জিতে এসেছি, দর্শক ও ফুটবলারদের মধ্যে উদ্দীপনা দেখেছি। এখন আমাদের পরবর্তী প্রস্তুতি সাফের জন্য, আর এর জন্য অস্ট্রেলিয়া ইউরোপে যাওয়ার দরকার নেই। ঘরের মাঠে খেললে টুর্নামেন্টের আগে থেকেই দর্শকদের মধ্যে উদ্দীপনা তৈরি করতে পারবো। সাফের আগে সেপ্টেম্বরের উইন্ডোতেই খেলার কথা আছে ফারহান আলী ওয়াহিদের। তার ব্যাপারে ডুলির স্পষ্ট জবাব, কারো বয়স দেখে নয়, কেবল পারফরমেন্স দেখেই দলে নেওয়া হবে। 23 বছরের অপেক্ষার অবসান ঘটাতে চায় বাংলাদেশ। 2003 সালের পর বাংলাদেশ আবারও জিততে চায় সাফ চ্যাম্পিয়নশিপ, আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাজ করে যাচ্ছেন হেড কোচ থমাস ডুলি। ডুলি এবং ফেডারেশনের এই পরিকল্পনাগুলো কতটা কাজে দেয় সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। সাফের শিরোপা জেতার সেরা সুযোগ বাংলাদেশের সামনে। নাম্বার 9 সংকটের সমাধান কি এবার খুঁজে পাওয়া যাবে? থমাস ডুলি দলকে এক সুতোয় গাঁথতে পারবেন? রহমান পেয়ারের এক্সপ্লেনার। 23 বছর, 2 দশকেরও বেশি সময় একটা প্রজন্ম ফুটবল দেখে বড় হয়েছে, কিন্তু বাংলাদেশকে সাফের শিরোপা জিততে দেখেনি। 2003 সালের সেই সোনালী রাতের পর আর কখনো লাল সবুজের ঝান্ডা সাফের শীর্ষে ওড়েনি। কিন্তু এবার কিছু একটা আলাদা, এবার কিছু একটা বিশেষ, কারণ এবার 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলাদেশের ঘরের মাঠে। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে শক্তিশালী সুযোগ। 8 বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট ফিরছে বাংলাদেশে। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়াম। প্রতিপক্ষ যখন মাঠে নামবে তাদের পেছনে থাকবে হাজার হাজার দর্শকের গর্জন, আর লাল সবুজের প্রতিনিধিরা যখন মাঠে নামবে তাদের পাশে থাকবে পুরো জাতি। এটাই সেই এক্স ফ্যাক্টর যা কোনো ট্যাকটিক্স বা কোচিং ম্যানুয়ালে পাবেন না। থমাস ডুলি নিজেই বলেছেন, দর্শকদের সমর্থন আমাদের বাড়তি শক্তি, আর এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। প্রতিটা ম্যাচই ফাইনাল, প্রতিটা ম্যাচেই জিততে হবে। থমাস ডুলি 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক, একজন প্রকৃত যোদ্ধা। হাভিয়ের কাব্রেরার বিদায়ের পর তিনি দায়িত্ব নিয়েছেন, আর প্রথম থেকেই
তিনি একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, আমি প্রতিটা ম্যাচ জিততে চাই। কোচ বলেছেন সবকিছুই সম্ভব, আমরা যদি টুর্নামেন্টটাকে গুরুত্ব সহকারে নেই তাহলে ট্রফি জেতার দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সংকট বা ৯ নম্বর পজিশনের সমস্যাটা দীর্ঘদিনের এবং বর্তমানে দেশের ফুটবলের অন্যতম প্রধান কাঠামোগত দুর্বলতা। ঘরোয়া লিগগুলোতে গোলদাতার ভূমিকা বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরশীল হওয়ায় জাতীয় দলে দীর্ঘ সময় ধরে বিশ্বস্ত ও ক্লিনিক্যাল ফিনিশারের তীব্র অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে এই সমস্যা টেনে চলছে, কিন্তু এবার সম্ভবত সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশ দলের ফরওয়ার্ড লাইনে এখন অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য ও প্রবাসী প্রতিভার এক দারুণ ককটেল তৈরি হচ্ছে। লোকাল স্টার শেখ মুরসালিন ও রাকিব হোসেনের মতো চটপটে উইঙ্গাররা প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করতে প্রস্তুত। প্রবাসী তারকার আগমন ফারহান আলী ওয়াহিদ, যার পাসপোর্ট ও কাগজপত্র সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা, তিনি হতে পারেন জাতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র। সঙ্গে থাকবেন জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম। মোহাম্মদ মাহি খান যুক্তরাজ্যের 10ম টায়ারে খেলেন, 6 ফুটের উপরে উচ্চতা, স্ট্রাইকিং পজিশনে অসাধারণ। অনূর্ধ্ব 20 ক্যাম্পে হেড কোচ নিজেই তাকে সম্ভাবনাময়ী বলেছেন। রোনান সুলিভান বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলেছেন। রোনান জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা হবে আগুনের মতো। কোচ ডুলি যদি এই সব অস্ত্র একসাথে ব্যবহার করতে পারেন তাহলে গোল খরা কাটবে। সাফের সদস্য সংখ্যা 7 হলেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ অনিশ্চিত। নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে খেলবে। 6 দলের টুর্নামেন্ট হলে প্রতি গ্রুপে 3টা দল থাকবে। প্রতি গ্রুপে 3টা ম্যাচ হবে। ঘরের মাঠ, উপচে পড়া দর্শক, ডুলির কৌশল এবং আক্রমণ ভাগে আন্তর্জাতিক মানের রসদ, সব সমীকরণই এবার বাংলাদেশের পক্ষে। এখন শুধু প্রয়োজন মাঠের 90 মিনিটে নিজেদের উজাড় করে দেয়া। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় লাল সবুজের যে নতুন গল্প লিখতে যাচ্ছে, সেই গল্পের শেষ দৃশ্যে ট্রফিটা যেন বাংলাদেশ দলের অধিনায়কের হাতেই থাকে। রহমান পেয়ার, স্টার প্লে। প্রবল বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা। পিছু হটলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে ফুটবল সংস্থা ও কর্মকর্তাদের বিরোধিতার পর বাতিল করা হয়েছে বিতর্কিত সেই প্রস্তাব। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। পরের বিশ্বকাপে আর দেখা যাবে না কিলিয়ান এমবাপ্পেকে, খেলবেন না তরুণ বিস্ময় লামিন ইয়ামালও কিংবা সবচেয়ে আলোচনায় থাকা এর্লিং হল্যান্ড। না, ইউরোপের বড় বড় দলগুলোকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের সাহস আর কিছুতেই দেখানো সম্ভব হলো না ফিফার। প্রবল বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। অর্থাৎ বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের বাণিজ্যিক সত্ত্বের একটা অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা আর বাস্তবায়ন হচ্ছে না। শুক্রবার এক বিবৃতিতে প্রস্তাবটা প্রত্যাহারের ঘোষণা দেন ফিফা সভাপতি। তিনি বলেন, স্বপক্ষের মতামত শোনার পর স্পষ্ট হয়েছে এই পরিকল্পনা ফুটবল অঙ্গনে বিভাজন তৈরি করেছে, তাই ফুটবলের স্বার্থে এটা আর এগিয়ে নেওয়া হচ্ছে না। ফিফার এই পরিকল্পনার বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিল ইউএফা। ভবিষ্যতের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দিয়েছিল ইউরোপের 55টা সদস্য দেশ। পরে কনকাকাফ, এশিয়ান ফুটবল ফেডারেশনও প্রস্তাবটার বিরোধিতা করেছিল। একই সময় পদত্যাগ করেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। বিতর্কিত এই অধ্যায়ের ইতি টেনে এখন সব পক্ষকে আবারও এক ছাতার নিচে আনতে চান ইনফান্তিনো। তার দাবি, ফিফার লক্ষ্য সবসময় ছিল এবং থাকবে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন আর ঐক্য বজায় রাখা। সেই সাথে 14 আগস্টের মধ্যে 64 দেশের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। তানজিম ঐশী, স্টার প্লে। লিওনেল মেসি কি 2030 বিশ্বকাপে খেলবেন? ফুটবল ভক্তদের এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে শুরু হয়েছে বৈশ্বিক পিটিশন। বলিভিয়ার কিংবদন্তি মার্কো এচেভেরির আহ্বানে সাড়া দিয়ে ভক্তরা স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে অনুরোধ জানাচ্ছেন যাতে
43 বছর বয়সেও আর্জেন্টিনার জার্সিতে নামেন মেসি। মেসি জানিয়েছেন, শারীরিকভাবে প্রস্তুত থাকলে এবং দলকে সাহায্য করার সামর্থ্য থাকলে তিনি খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি ভেবে দেখতে রাজি আছেন। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। লিওনেল মেসি কি সত্যিই 2030 বিশ্বকাপে খেলবেন? ফুটবল দুনিয়া জুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি এটি। সেই স্বপ্নকে বাস্তবে দেখতে এবার শুরু হয়েছে বৈশ্বিক পিটিশন। ভক্তরা স্বাক্ষর করে মেসিকে অনুরোধ জানাচ্ছেন অবসর পিছিয়ে আরও একবার আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলতে। বলিভিয়ার কিংবদন্তি মার্কো অ্যাচেভেরি মনে করেন, মেসির অবসর নেওয়ার সময় এখনও আসেনি। তার ভাষায় মেসিকে 2030 বিশ্বকাপে খেলতেই হবে। এমনকি তিনি বিশ্বব্যাপী স্বাক্ষর সংগ্রহ অভিযানেরও আহ্বান জানিয়েছেন, যাতে ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে আরও একবার বিশ্বমঞ্চে দেখা যায়। পিটিশনে বলা হয়েছে, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। তাই 2030 বিশ্বকাপে তাকে দেখা গেলে সেটি শুধু নস্টালজিয়া নয়, নতুন প্রজন্মের জন্য হবে অনন্য অভিজ্ঞতা। ভক্তদের বিশ্বাস, 43 বছর বয়সেও অভিজ্ঞতা ও ফুটবল মেধা দিয়ে তিনি আর্জেন্টিনাকে সাহায্য করতে পারবেন। এই দাবিকে আরও জোরালো করেছে ফিফার ঐতিহাসিক সিদ্ধান্ত। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে 2030 আসর বসবে 6 দেশে। প্রধান আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। সম্প্রতি মেসিও ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। 2030 বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এত দূরের কথা ভাবছেন না, তবে যতদিন নিজেকে শারীরিকভাবে প্রস্তুত মনে হবে এবং দলকে সাহায্য করতে পারবেন ততদিন খেলতে চান। গোলাম মোর্শেদ, স্টার প্লে। পেলে, মারাদোনা কিংবা রোনালদো নন, কাসেমিরোর চোখে ফুটবলের একমাত্র ঈশ্বর লিওনেল মেসি। ক্লাসিকোর দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা শেষে সেই আর্জেন্টাইন মহাতারকার সতীর্থ হতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ইউরোপের প্রস্তাব ফিরিয়ে কেবল মেসির পাশে খেলার স্বপ্ন পূরণেই তার এই সিদ্ধান্ত। গোলাম মোর্শেদের আরও একটি রিপোর্ট। পেলে, মারাদোনা, এমনকি একসময়ের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোও নন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর চোখে ফুটবলের একমাত্র ঈশ্বর লিওনেল মেসি। এল ক্লাসিকোর অসংখ্য যুদ্ধ শেষে এবার সেই প্রতিদ্বন্দ্বীর পাশেই দাঁড়িয়ে স্বপ্ন পূরণের কথা জানালেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইউরোপের একাধিক ক্লাবের প্রস্তাব ছিল কাসেমিরোর সামনে, কিন্তু সবকিছু পেছনে ফেলে তিনি বেছে নিয়েছেন ইন্টার মায়ামি। কারণ একটাই, লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলা। ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানিয়ে দিলেন, মেসির সতীর্থ হওয়ার স্বপ্নই তাকে মায়ামিতে এনেছে। ইতালি এবং আরও অনেক জায়গায় আমার কাছে অনেক পছন্দ ছিল, তবে এটাই সেই জায়গা যেখানে আমি সত্যি যেতে চেয়েছিলাম। এতে কোনো সন্দেহ নেই, আমি কেবল সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতেই এসেছি। আমি খেলাটা উপভোগ করতে চাই, তাকে জয় অব্যাহত রাখতে সাহায্য করতে চাই, কারণ তিনি একজন বিজয়ী, তিনি ফুটবলের অন্যতম সেরা ঈশ্বর। যদি বলা হয় তিনি ফুটবলের একমাত্র ঈশ্বর। রিয়াল মাদ্রিদের হয়ে প্রায় এক দশক এল ক্লাসিকোয় মেসিকে থামানোর দায়িত্ব ছিল কাসেমিরোর কাঁধে, কিন্তু সেই লড়াইয়ের অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে মেসিকে আটকানো প্রায় অসম্ভব। আমি জানি তাকে আটকানো অসম্ভব, আমি কখনোই তা করতে পারিনি। আমার সবসময় সতীর্থদের সাহায্যের প্রয়োজন হতো। তার সঙ্গে যে দুটি অনুশীলন সেশন করেছি তাতেই স্পষ্ট হয়ে গেছে তাকে আটকানো অসম্ভব। যে মেসিকে একসময় থামানোর মিশনে নামতেন, এবার তার সঙ্গেই লড়বেন একই জার্সিতে। ইতিহাসের মাত্র 28তম ফুটবলার হিসেবে কাসেমিরো খেলবেন মেসি ও রোনালদো দুই মহাতারকার সঙ্গেই। গোলাম মোর্শেদ, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আপাতত। স্টে টিউনড।